আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বগুড়া লাইভের বিশেষ আয়োজন জানতেও চাই জানাতেও চাই, যা নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বগুড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ এবং গরিবের বন্ধু বলা হয় যাকে, বগুড়ার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর শামির হোসেন মিশু। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। তার কাছ থেকে আগে প্রথমেই জানতে চাই, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এই অতিমারিতে আমরা বেঁচে আছি, এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। করোনাকালীন সময়ে সদর উপজেলা এবং পরিবার পরিকল্পনা সদর অফিস থেকে নানা ধরনের কাজ করা হচ্ছে। আসলে আপনাদের এই কাজের বিবরণগুলো কি আমাদেরকে একটু জানাবেন? যখন করোনা প্রথম বাংলাদেশে আসলো, মানে পৃথিবীতেই আসলো, যখন প্রথম, বিশ্বে প্রথম, একেবারেই নতুন ব্যাপার ছিল আমাদের জন্য। আমরা নির্দেশনা পেলাম যে করোনা আমাদের মোকাবেলা করতে হবে। কিভাবে করব তখন আমরা জানি না। আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে করোনার যে রোগী তাদের শনাক্ত করতে হবে এবং এই শনাক্ত করার জন্য যে নমুনা পরীক্ষা করতে হয় সেই নমুনা সংগ্রহ করতে হবে। সব কিছু মিলিয়ে যে অবস্থা, আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে, কিন্তু আমরা কি নিয়ে করব, কিভাবে করব কিছুই জানি না। আর আমাদের যে সদর, প্রত্যেকটি বাংলাদেশের যে সদর উপজেলা হেলথ কমপ্লেক্স আছে তাতে কিন্তু কোনো হসপিটাল নেই। সেক্ষেত্রে আমাদের বরাদ্দ, আমাদের বিভিন্ন সরঞ্জামাদি প্রাপ্যতা, এগুলোতে আমরা সবসময় একটু অসুবিধার সম্মুখীন হই। এখানেও এটার ব্যতিক্রম হয় নাই। এর পাশাপাশি আমাদের যে জনবল, অর্থাৎ যিনি নমুনা সংগ্রহ করবেন, তিনি হচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট। আমার অফিসে মাত্র একজন মেডিকেল টেকনোলজিস্ট, তিনি হচ্ছেন নারী। আমাদের এখানে পজিটিভ যে রুগীগুলো, আমাদের নির্দেশনা আসলো যে পজিটিভ যে রুগীগুলো, সেই রুগীগুলোকে আমরা যখন পাবো তাদের বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। অর্থাৎ তাদের বাড়ির পরিবারের অন্যান্য সদস্যরা যারা করোনায় আক্রান্ত হওয়ার মতো আমরা দেখতে পাবো কিংবা উপসর্গ দেখা দেবে, তাদের নমুনা কালেকশন করতে হবে। সেক্ষেত্রে একটি বিশাল বাহিনীর আমার প্রয়োজন পড়ল। আমি প্রথমেই স্বেচ্ছাসেবকদের, মেডিকেল টেকনোলজিস্টদের স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমি অনুরোধ জানালাম, সকলকে আহ্বান জানালাম যে আপনারা আমার এই কাজে আমাকে সহযোগিতা করুন। এটি সরকারের একটি মানে আমাদের কার্যক্রম, যে কার্যক্রমে আমাদের পজিটিভ রোগীকে শনাক্ত করতে হবে, পাশাপাশি যেন এই পজিটিভ রোগীর পরিবারের অন্যান্য সদস্যরা যারা উপসর্গ নিয়ে আছেন তারা যেন ছড়াতে না পারেন, তাদের যদি পজিটিভ হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। আমার ডাকে সাড়া দিয়ে প্রায় 21 জন স্বেচ্ছাসেবী আমার মেডিকেল টেকনোলজিস্ট সেখানে যোগদান করলেন। আমি কিছুই দিতে পারিনি তাদেরকে। আমি আমার এলাকার এই সদর উপজেলার এবং পৌরসভার ক্ষেত্রে আমি পরে আসছি, পৌরসভাটা আমার কর্ম এলাকার বাইরে, তারপরেও এটার দায়িত্ব কেন নিতে হয়েছিল আমি পরে আপনাদের জানাচ্ছি। তো আমি এইখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, আমাদের বিভিন্ন দলীয় যারা নেতা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি তাদের জন্য এই 21 জনের জন্য একবেলা খাওয়ার ব্যবস্থা শুধুমাত্র করেছিলাম। শুধুমাত্র এর উপরে ভিত্তি করে তারা দিন রাত পরিশ্রম করে এই করোনার নমুনা সংগ্রহ করেছেন। এবং এর পাশাপাশি আমাদের কিন্তু অনেক কাজ, একটা দুইটা কাজ না। আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের রোগীর চিকিৎসা দেওয়া, রোগীকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আমাদের যে প্রেসক্রিপশনটা ছিল তাদের, যে করোনা রোগীকে কিভাবে আমরা ট্রিটমেন্ট দেব, এটা হচ্ছে যে অনলাইন এবং তাদের মানে সংস্পর্শে না আসে, সামনাসামনি না গিয়ে আমরা কিভাবে দেব, এটার একটা আমাদের প্রেসক্রিপশন ছিল। সেই অনুযায়ী আমি আমার মাঠ পর্যায়ে সমস্ত মানুষকে ঠিক করলাম। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটি আমাদের হয়েছিল সেটা হচ্ছে সুরক্ষা সামগ্রী আমাদের প্রথম থেকে ছিল না, অর্থাৎ পিপিই যেটাকে আমরা বলি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস। সেই সময়ে আমাকে আমাদের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় মুশফিকুর রহিম, সে আমার পাশে এগিয়ে আসলো এবং প্রথমেই সে আমাদের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, তৃণমূল পর্যায়ের সহ সকলকে সে
সুরক্ষা সামগ্রীগুলো আমাদেরকে সরবরাহ করলো প্রথমেই। এর আগেই যখন লকডাউনের মতো একটা ব্যাপার, ঠিক লকডাউন না কিন্তু কার্যক্রম করতে পারছে না, বাইরে যেতে পারছে না মানুষ, সেই সময় আমার যে মেডিকেল অফিসাররা তারা নিজের উদ্যোগে আমার এলাকার এই অফিসের পাশাপাশি এলাকার যারা গরিব মানুষ তাদেরকে তারা কিছুটা মানে 14-15 দিনের খাদ্য যেন তাদের সংস্থান হয় এরকম তারা নিজেদের উদ্যোগে নিজেদের থেকে টাকা পয়সা দিয়ে এরকম আশেপাশের মানুষকে এটি করলো। আমি আসলে বলবো যে এটি আমাদের যে সামর্থ্য, আমাদের যে বরাদ্দ, এটি বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে আমরা কি করব। এটি যদি সংঘবদ্ধভাবে আমরা করতে পারি, এটি শুধু একজনের চিন্তা থাকলে হবে না। এবং আমার খুব সৌভাগ্য যে আমি আমার সদর উপজেলার প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী, আমার অফিসের যারা হেড অ্যাসিস্ট্যান্ট সহ সকল পর্যায়ের কর্মীদের আমি উদ্বুদ্ধ করতে পেরেছিলাম এবং তারা সমস্ত বিরূপ প্রতিক্রিয়া হতে পারে জেনেও তারা আমি এখানে আরেকটি প্রসঙ্গে আসি। প্রণোদনার কথা কিন্তু আমাদের প্রথমেই ঘোষণা করা হয়েছিল যে প্রণোদনা দেওয়া হবে, যদিও আমি বিশ্বাস করি যে স্বাস্থ্যকর্মীরা কখনো প্রণোদনার জন্য এই কাজগুলো করে না। আমার তৃণমূল পর্যায়ে যারা কাজ করেছে, রোগীর সংস্পর্শে গিয়েছে, তখন তো প্রথমে কথা বলছি যে সর্দি কাশি জ্বরের কোনো রোগী, স্বাভাবিক রোগীও যদি হতো তবুও মানুষ অনেক ভয় থাকতো। সমস্ত কিছু উপেক্ষা করে আমার তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কিন্তু স্বাস্থ্যসেবাটি চালিয়ে গেছেন। বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই, যেটি বাংলাদেশ একটা রোল মডেল, বাংলাদেশ এটার জন্যই বাংলাদেশ একটি রোল মডেল দেশ এবং এই ভ্যাকসিন হিরো হিসেবে আমাদের কিন্তু প্রধানমন্ত্রীও এই সম্মাননা নিয়ে এসেছেন। এই কার্যক্রমটিও আমাদের ব্যাহত হয় নাই। আমাদের এই তৃণমূল পর্যায়ে আমি বিশ্বাস করি এবং আমি দাবি জানাই যে এই ধরনের যারা মাঠে কাজ করেন তাদের প্রণোদনা নিশ্চিত করা উচিত। আপনারা পরবর্তীতে জানেন যে একটি ঘোষণা এসেছে যে যারা ডেডিকেটেড হসপিটালে কাজ করে, করোনা ডেডিকেটেড হসপিটাল, শুধুমাত্র তারাই প্রণোদনা পাবেন। আমি মনে করি যে এই জিনিসটি দিয়ে যারা তৃণমূল পর্যায়ে একেবারে নির্ভীকভাবে কাজ করছে তাদের কিছুটা হলেও তাদেরকে মানে তাদের মনোবলটাকে একটু নষ্ট করা হয়েছে। কিন্তু আমি আগেই উল্লেখ করেছি যে এই প্রণোদনার জন্য আমার কোনো স্বাস্থ্যকর্মী কাজ করছে না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য কিন্তু ওদেরকেই আগে ঘোষণা করা উচিত ছিল। কারণ আমি ঢাল তরোয়াল নিয়ে এক জায়গায় নামছি, আমার কাছে ইকুইপমেন্টস আছে, অস্ত্র আছে, আমাকে যুদ্ধ করতে বললে আমি যুদ্ধ যেতে পারি। আমার কোনো ইকুইপমেন্টস নাই। আমি যদি আমাদের যে সেনাবাহিনী আছেন অনেক ট্রেনিং আছে তাদেরকে, আমি অস্ত্র হাতে না দিয়ে যুদ্ধে যেতে বললে তারাও কিন্তু যাবেন না। তো আমার এই কর্মীরা তারপরেও কিন্তু তারা মাঠে থেকেছেন, তো তাদের তো উৎসাহ দেওয়া আমাদের উচিত। হ্যাঁ, এই ক্ষেত্রে তবে আমরা কোনো জায়গাতেই পিছিয়ে পড়ি নাই। আমরা আপনি জেনে খুব অবাক হবেন যে কোনো রকম বরাদ্দ স্বল্পতা এত থাকার পরেও আমরা কিন্তু 23,000 নমুনা কালেকশন করে ফেলেছি এর মধ্যেই, যেটি আমার অন্যান্য 11টি উপজেলা মিলেও এতগুলো কালেকশন হবে না। এরপরে বাড়িতে বাড়িতে গিয়ে যে নমুনা কালেকশন করা এখনো চলছে এবং এখনো আমার পাশে আমাদের এই যারা সমাজসেবী, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকল আমার পাশে আছে। ইভেন এই যখন টিকাদান কর্মসূচিটা আরম্ভ হলো, এই টিকাদান কর্মসূচিতে সদরের কোনো মানে আমাদের প্রতিষ্ঠান নেই, কিন্তু 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদপুর হসপিটাল, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হসপিটাল এবং পুলিশ হসপিটালের যে 3টি প্রতিষ্ঠান, এটি সদরকে দায়িত্ব দেওয়া হলো আমরা যেন এটা টিকাদান কার্যক্রমটা পরিচালনা করি। আপনারা দেখেছেন যে কীরকম ভিড় হয়, কেমন অবস্থা হয়। এইখানেও কিন্তু বলা হয়েছিল যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখতে হবে। আমার কিন্তু কোনো জেনারেটর ছিল না। আমি উপজেলা আমার যে মানে সদর উপজেলা যে পরিষদটি আছে সেই পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তাকে আমি আপিল করলাম যে আপনারা এটার ব্যবস্থা করে দেন এবং তারা আমাকে একটি জেনারেটরের ব্যবস্থা করলো। এখন আমার তো তেলের বরাদ্দ নেই,
হ্যাঁ, তা তো অবশ্যই। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে তেল চাওয়া আরম্ভ করলাম, আচ্ছা, এবং ওই নিরবিচ্ছিন্ন আমার বিদ্যুৎ সংযোগ রাখতে গিয়ে, কারণ আমি যদি রাখতে না পারি তাহলে আমার ভ্যাকসিনের যে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে আমার, সেটি তো আমি মেনটেন করতে পারবো না। সেই ক্ষেত্রে এখন মানুষজন আমাকে তেল দিয়ে যাচ্ছেন। আমি সেদিনই 1 ড্রাম তেল নিয়েছি যে জেনারেটরটা যেন আমার ঠিক মতো চলে। আচ্ছা। তো এইভাবেই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আমাকে চলতে হচ্ছে। না, আপনি সবসময় সাথে থাকবেন এবং সবসময় দিনরাত সবার মাঝে আছেন, এটা আমার বগুড়াবাসীর সবার একটা অন্য রকমের বিশ্বাস তাদের ভিতরে কাজ করে। আমি আপনার কথা ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে বগুড়া পৌরসভার এই চিকিৎসা সেবা দেওয়ার আমার মনে হয় আপনার কোনো বাধ্যবাধকতা নেই, তবুও আপনি সব সময় দিয়ে যাচ্ছেন বগুড়া পৌরসভায় এই চিকিৎসা সেবাগুলো। আসলে আমার যদি ভুল না হয়, এই অতিরিক্ত যে দায়িত্বটা আপনি পালন করছেন সেটা আসলে আপনার কিভাবে সম্ভব হচ্ছে? আসলে আমি যে কথাটি বলেছি যে আমাদের যে শনাক্ত রোগীর পরিমাণ, আপনি যদি চিন্তা করেন যে সাপোজ আমার 10,000 শনাক্ত রোগী পজিটিভ, এটার 93% হচ্ছে পৌরসভার, আর 7% হচ্ছে সদর উপজেলার। তার মানে ওই 7% রোগীর যদি আমি সঠিকভাবে তাদেরকে পরিচর্যা করতে পারতাম তাহলেই আমার দায়িত্বটা শেষ হয়ে যেত। কিন্তু এই 93% যে পৌরসভার রোগী, এটি দেখার কথা ছিল পৌরসভার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পৌরসভায় কোনো মেডিকেল অফিসার এবং হেলথ উইংটা তাদের এভাবে নেই। আমি নিজের গরজেই মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি, এতগুলো রোগী আমি এটিকে দেখতে চাই। উনি সাদরে বললেন যে হ্যাঁ, আমাদের তো যেহেতু অবস্থা নাই। আমি আমার 11টি ইউনিয়নে যে 11 জন ডাক্তার আছেন, সেই ডাক্তারদেরকে আমি পৌরসভার যে 21টি ওয়ার্ড আছে, সেই 21টি ওয়ার্ডকে প্রত্যেকটি ডাক্তারকে 2টি, কাউকে 3টি ওয়ার্ড এভাবে ভাগ করে তাদেরকে দায়িত্ব দেওয়ার, এবং লিখিতভাবে আমি দায়িত্ব দিয়ে দিলাম। যে আরেকটি জিনিস আপনারা জানেন কিনা জানি না, যে আমাদের কন্ট্রোল রুম থেকে একমাত্র বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে একটি যখন রিপোর্টটি আসে, আমরা পিসিআর ল্যাবের কথা বলছি কিংবা টিএমএসএস এর পিসিআর ল্যাব থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের যে রিপোর্টগুলো আসে, এইটা ইমেইলের মাধ্যমে আমরা পাই, এবং সেই রিপোর্টে শুধুমাত্র থাকে যে কোন প্রতিষ্ঠানে করা হয়েছে, তার নাম কি, বয়স কত, সে পজিটিভ না নেগেটিভ, কবে করা হয়েছে। এতে আপনি কোন এলাকার লোক এটি কিন্তু আমার জানা সম্ভব না। সেখানে আমার কন্ট্রোল রুম থেকে প্রতিদিন 70 জন পজিটিভ রোগী হোক, অথবা 150 জন হোক, অথবা 200 জন হোক, ওভার টেলিফোন আমার ওখানে কন্ট্রোল রুমে আমরা ওদেরকে ট্রেনিং দিয়েছি যে কিভাবে একজন পজিটিভ রোগীকে অ্যাপ্রোচ করতে হবে। তাদের কুশলাদি জিজ্ঞাসা করে তাদেরকে বলা হয় যে আপনি কবে দিয়েছিলেন, আপনি কেমন আছেন, এরপরে বলা হয় যে আপনি পজিটিভ হয়েছেন। তারপরে আমরা জিজ্ঞাসা করে নেই যে আপনি কোন এলাকার, আপনি বলেন, তাহলে আপনাদেরকে আমরা একটা ডাক্তারের সঙ্গে অ্যাটাচ করে দেবো, সেই ডাক্তার আপনার দেখাশোনা করবে। অর্থাৎ ধরেন যে জলেশ্বরীতলা, সূত্রাপুর, বাদুরতলা, এইটা আমরা জেনে আমরা সেখানে লিপিবদ্ধ করি, এবং সেই লিপিবদ্ধ অনুযায়ী আমরা এলাকা ভিত্তিক ভাগ করি যে কয়জন পজিটিভ রোগী কোন এলাকার হলো। এটা একটা জোনিংও হয়ে গেল। এই কাজটি কিন্তু আমরা ছাড়া আর কেউ করে না। তার মানে জোনিং করার প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা এই যে কোন এলাকায় কতজন সংক্রমিত হচ্ছেন, এটির একটা আমরা মানে সংখ্যা আমরা নিরূপণ করতে পারবো। কেন কোন এলাকায় বেশি হচ্ছে এটি নিয়ে তখন আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে। আপনারা জানেন যে গত বছরে হঠাৎ করে একটি এলাকায়, অর্থাৎ নারুলি, তারপরে কি বলে চালোপাড়া, ওই এলাকায় চাষিবাজারের একটা ঘটনা থেকে ওখানে পজিটিভ হলো। চাষিবাজারের ওইখান থেকে ম্যাসিভ একটা সংক্রমণ হলো। তখন কিন্তু আমার এখান থেকেই কিংবা বগুড়ার যে জোনিংগুলো করে লকডাউন করা হয়, সেটা আমার ওখান থেকে এই ইয়েগুলো নেওয়া হয়,
পদক্ষেপ না, মানে আমরা এই ডেটাগুলো দিয়ে থাকি। তো এইটা একটা আমার যে এই যে কন্ট্রোল রুম চালাতে হচ্ছে, এইটাও কিন্তু আমার স্বাস্থ্যকর্মী যারা যারা 2টা 2:30 কিংবা 5টা পর্যন্ত কাজ করছেন, ওনারাই আবার এসে এইখানে রোস্টারের এটা আমার কন্ট্রোল রুম চালাচ্ছেন। এদের তাদের জন্য অনেক বার্ডেন। আমি খুব মানে স্যাটিসফাইড এদের উপরে যে এরা নিজেদের নর্মাল কার্যক্রমের পরেও এই কন্ট্রোল রুমে এসে কাজ করেন। আবার আমার যে অফিস সহকারী থেকে আরম্ভ করে, প্রধান অফিস সহকারী থেকে আরম্ভ করে স্ট্যাটিস্টিশিয়ান, তারপরে অন্যান্য সমস্ত কর্মী, আপনারা দেখবেন যে এই নিয়মিত যে সময়, সেই সময়ের বাইরেও প্রায় 4-5 ঘন্টা 6 ঘন্টা ধরে তারা অফিসে থেকে কাজ করছেন। এটি আসলে আমাদের জন্য একটি বিরাট পরম পাওয়া। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারগুলো, পৌরসভার যে ব্যাপারটি আপনি বললেন যে পৌরসভায় কিভাবে কাজ করা সম্ভব হচ্ছে, এই আমার চিকিৎসকরা তারা দিন রাত যখন জয়েনিং হয়ে যাচ্ছে, যে দায়িত্বে যে ডাক্তার, এটা আমি ধরেন কন্ট্রোল রুম থেকে জানলো যে 3 জন রোগী জলেশ্বরী তলার, 5 জন রোগী সূত্রাপুরের, সে কে কোন ওয়ার্ডে পড়ছে সেই অনুযায়ী ডাক্তারের কাছে চলে গেল, ডাক্তারের লিস্টটা পেয়ে গেল, তারা আবার ফোন করবেন তাদেরকে। হ্যাঁ, তো এই যে একটা আশ্বস্ত করা মানুষকে, এটাও কিন্তু আমাদের একটা ডিউটি, আমি মনে করি ডিউটি। যদিও হ্যাঁ, তো সেই ডাক্তাররা তাদেরকে কে কি অবস্থায় আছেন এটি করেন। এবং আরেকটি ব্যাপার আপনারা জানবেন, যদিও এটি আমার করাটা খুব জরুরি ছিল না, বিভিন্ন ওয়েভ যখন হয়, ফার্স্ট ওয়েভ হলো, সেকেন্ড থার্ড ওয়েভ যাই বলেন না কেন, যে ডেল্টা ওয়েভ, আপনারা দেখেছেন যে কি ম্যাসাকার অবস্থা হসপিটালগুলোতে। আমার মাথায় এসেছিল যে আমার হসপিটাল যে রাশটা, এটাকে কিভাবে কমাতে পারি। সবাই যখন ভীত হয়ে যান, যখন পালস অক্সিমিটার লাগিয়ে দেখেন যে তার 90, 91, 93 কিছুক্ষণের মধ্যে হয়তো, কিংবা ভয় পেয়ে অনেকে কমে যাচ্ছে, তাদের পাশেও কিন্তু আমরা দাঁড়িয়েছি। যেমন আমরা আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের আরও যে অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকার, তারপরে করোনা ও বগুড়া পরিস্থিতি, সব কিছু নিয়ে আমার প্রায়, আমি যদি মনে করি যে আধা ঘন্টার মধ্যে আমি 2000 স্বেচ্ছাসেবীকে এক জায়গায় করতে পারবো ইনশাল্লাহ। এটি হ্যাঁ, প্রথম ওয়েব থেকে যারা ওই যে মানে বিভিন্ন জায়গায় শারীরিক দূরত্ব মেনটেন করে জিনিস কেনা, জিনিস নেওয়া, হাট বাজারে তাদের কর্ম করেছে, এটিকেও কিন্তু আমি একটা মানে আমার সমন্বয়ের মধ্যে নিয়েছি। প্লাস অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমি যে বাড়িতে বাড়িতে যে কাজটি করেছি, সেটি হচ্ছে যে সংযোগ বগুড়া রেড ক্রিসেন্ট এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আমার আছে, তাদের মাধ্যমে আমি প্রথমে স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দিয়েছি যে অক্সিজেনের যে ফ্লো মিটার কীভাবে রেগুলেটর করতে হয়, কিংবা কোথায় তারা দিবে, তাদের পিপিই পরিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতেন। যে আমার হয়তো কেউ ফোন করলেন যে আমার বাড়ির উমুক, তার অক্সিজেন এখন স্যাচুরেশন হচ্ছে 89 কিংবা 90, কি করব? তখন আমরা ওই প্রশিক্ষিত ওই যে রেড ক্রিসেন্ট কিংবা আমাদের যারা স্বেচ্ছাসেবী, তাদেরকে দিয়ে আমরা তাদের বাড়িতে অক্সিজেন পাঠিয়ে দিতাম। এই স্বেচ্ছাসেবীকে অবশ্যই আমরা সুরক্ষা সামগ্রী পরিয়ে পাঠিয়ে দিই, তারা বুঝিয়ে দিয়ে আসেন যে কিভাবে এটা মনিটর করতে হবে, আপনার 2 লিটার পার মিনিট লাগবে না 3 লিটার পার মিনিট লাগবে। তখন ওইখানেও যে এলাকার এই রুগীকে আমরা অক্সিজেন সাপ্লাই দিই, সেই এলাকার জন্য যে ডাক্তারটি আমাদের মানে লিখিত করা আছে, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিত এবং তিনি তার সঙ্গে যোগাযোগ করে কীরকম তার অক্সিজেন স্যাচুরেশন থাকছে, আমরা 3 দিনের জন্য এরকম একটা সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট আমরা দিই, এখনও দিচ্ছি। এবং যদি কোনো ক্রমে দেখা যায় যে না, অক্সিজেন সাপোর্টে আমাদের সিলিন্ডার দিয়ে এটা সম্ভব না, তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার আওতায় আনতে হবে, তখন আমরা আমাদের ভেহিকেল দিয়ে তাদেরকে মানে হসপিটালে আমরা পৌঁছানোর ব্যবস্থা, এবং কোথায় গেলে তাদের রেফার করতে হবে, তখন আমাদের মানে এই কার্যক্রমটাও আমরা করে থাকি।
এবং এই যে আমাদের অক্সিজেনের যে ট্রেনিং, এখানে আমাদের অ্যানাস্থেটিস্ট ডাক্তাররাও আমাদের অফিসে এসে স্বেচ্ছাসেবকদের মানে তারা ট্রেনিং দিয়ে যায় যে কিভাবে কি করতে হবে এবং কি করলে এই মানে মনিটরিংটা যে কিভাবে শিখিয়ে দিতে হবে তাদেরকে, রোগীকে। কারণ রোগীর ওখানে তো রেগুলার থাকবে না, রোগীর নিজের জানতে হবে সে কিভাবে করলে তার অক্সিজেন কতটুকু আসছে। আপনি চিকিৎসা সেবার পাশাপাশি যে মানুষজনকে নিয়ে অক্সিজেন নিয়ে কাজ করছেন, আবার আমরা এটাও জানি যে আপনি খাবারও অনেক মানুষের বাসায় পৌঁছে দিয়েছেন। রাতের বেলা, সেটা রাত 3টা হোক 4টা হোক, আপনি খাবার পৌঁছে দিয়েছেন। আসলে মানুষের প্রতি যে আপনার যে পদক্ষেপগুলো, এই টনিকগুলো আপনি কোথা থেকে পান? আমাদেরকে যদি আপনি আমাদের মাধ্যমে দর্শকদেরকে একটু জানাইতেন। না, আসলে যে ঘটনা সেটা হচ্ছে যে আমি ছোট থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। আমি বগুড়া জেলা দলের ফুটবল খেলোয়াড় ছিলাম এক সময়। আমি চিটাগাং মেডিকেলে থাকতেও মেডিকেলে খেলাধুলা করেছি। তো মানে সমাজ সেবার যে একটা ব্যাপার কিংবা মানুষের সঙ্গে মেশার একটা ব্যাপার, এটা আমার ছোট থেকে ছিল এবং পারিবারিকভাবেই আমার বাবাকেও দেখেছি। স্পোর্টসি মাইন্ডেড। হ্যাঁ, আমার বাবাও একসময় খেলাধুলা করতেন। আমার মা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা, এটা পারিবারিকভাবে আমার দেখে আসা ব্যাপার। এবং ছোট থেকেই আমি যখন স্কুল কলেজ জীবনে পড়ি তখনও আমার সংগঠন করার একটা প্রবণতা ছিল সব সময়। পরবর্তীতে রেড ক্রিসেন্ট কিংবা অ্যাপেক্স ক্লাব সহ ক্লিও করেছি এক সময়, তারপর পরে এসে অ্যাপেক্স ক্লাব করেছি। তো এইটার একটা ধারাবাহিকতা চলে এসেছে, যে কারণে আমার সবসময় মনে হয় যে মানুষের ভালোবাসা অর্জন করা, এটার থেকে বড় কিছু ধন মনে হয় পৃথিবীতে নেই। এটি কেন যেন আমি অনুভব করি। এবং আমি কিন্তু আমার চাকরি জীবনের অনেক আগে থেকেই 1996 সাল থেকে আমি বিনা পয়সায় রোগীদের দেখতাম, এটা বিভিন্ন জায়গাতেই। আমার পিতা যখন মারা গেলেন, এটা হচ্ছে 95-এর ঘটনা, 96-এর ঘটনা। তো সে সময়ও আমি আমার বাবার কবরের ওইখানে কবর জিয়ারত করতে যেতাম প্রতি শুক্রবার। এবং নামাজগড়ে একটি বৃক্ষ ছায়ানীর নামে একটি সংগঠন ছিল, ওখানকার ইয়াং ছেলেপেলেদের দিয়ে ওরা রিক্সাওয়ালা কিংবা গরিব রুগীদের তারা জড়ো করে রাখতো, আমি আবার রুগী টুগী দেখে আসতাম। এটা সেই 96 সাল থেকে আমার আরম্ভ। এবং 98 সাল থেকে আমি 7 মাথায় রাত 12টার পর থেকে গরিব রুগী দেখি এবং আজ অবধি দেখে আসছি। এই জন্য আপনার নাম অলরেডি গরিবের বন্ধু হিসেবে সবার কাছে গরিবের ডাক্তার। তবে আমি সবসময় একটা কথা বলি যে অনেক ধন আমার নাই, কিন্তু ভালোবাসা যে আমার আছে এটা কোটি টাকা দিয়েও অনেক ধনী লোক কিনতে পারবে না। প্রাকৃতিক দুর্যোগের সময় আমি হয়তো 12টার সময় গিয়েছি, 7 মাথায় বসেছি, ঝড় বৃষ্টি, 15-20 জন রিক্সাওয়ালা ঘুরতে থাকে যে ডাক্তার সাহেবকে কখন বাড়িতে যাবে। হ্যাঁ, এটা নিজের ভাড়া করা ড্রাইভারও হয়তো মোবাইলটা বন্ধ করে রাখবে যে স্যার তো আমাকে ডাকতে পারে। তো এই গরিব মানুষগুলো ঘুরে যে আমি কখন বাসায় যাব, এর থেকে বড় পাওয়া কি আর হতে পারে কিনা? এটা অনেক বড় একটা পাওয়া। আমি আপনার কাছে এই পর্যায়ে আসলে আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে আপনার বগুড়া অফিসে আপনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সেই নমুনাগুলোর যে রেজাল্টটা দিতে একটু সময় লাগছে বা একটু দেরি হচ্ছে। আসলে চিকিৎসা খাতে ব্যাহত হচ্ছে কি? একটা রোগী তিনি মনে করছেন পজিটিভ, এবং এই রোগীর মধ্যে তো পজিটিভ রোগী আসছে যারা পরীক্ষা করা হচ্ছে, এনার রেজাল্ট যদি দিতে 7 দিন দেরি হয় এবং ইনি যদি সত্যিই পজিটিভ রোগী হন এবং ইনি যদি বাইরে ঘুরে বেরিয়ে থাকেন এর মধ্যে, তাহলে তো অবশ্যই এটি আমাদের জন্য একটি মারাত্মক হুমকি। এখন কেন দেরি হচ্ছে? আরটিপিসি, আপনারা জানেন যে আমরা নমুনা সংগ্রহ করি, কিন্তু এটি কিন্তু আরটিপিসিআর ল্যাবটি হচ্ছে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, রিপোর্টটি সেখান থেকে হয়। মাঝে মাঝে দেখা যায় যে এর আগে যেটি হয়েছে যে বগুড়া জেলার আশেপাশের বিভিন্ন নমুনা আসা আরম্ভ করলো, তখন আমাদের এখানে 2টি শিফটে 94 করে হয়, 3টি শিফট কোনো সময় করা হয়। কিন্তু যদি 500 নমুনা একদিনে আসে, ব্যাকলগ তো হতেই থাকবে, এবং এই ব্যাকলগ হতে হতে দেখা যায় যে 7 দিন 8 দিন কোনো দিন দেরি হয়ে যাচ্ছে। আবার কোনো সময় এইখানকার ব্যাকলগ ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো, ঢাকায় সেই নমুনাগুলো আসতে ওই 7 দিন লাগলো।
এটা অবশ্যই তো হুমকির সম্মুখীন। তা আমার মনে হয় যে এটি আমাদের আরটিপিসিআর ল্যাবের সংখ্যা বাড়িয়ে এটি করা সম্ভব, এবং এটার আমার মনে হয় যদি এরকম দেরি হয় অবশ্যই এটা হুমকি হবে এবং সংক্রমণ বৃদ্ধি পাবে, এখানে কোনো বলার অপেক্ষা রাখে না। আমাদের বগুড়া লাইফের একটি অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে বগুড়া গ্রুপ নামে আমাদের একটি গ্রুপ আছে, যেখানকার সদস্য আপনিও আছেন বোধহয়। আমি সেই সদস্যের যে ব্যক্তিদের কাছে সবার কাছে জানতে চেয়েছিলাম আপনার কাছে আসলে তাদের কিছু জানার আছে কিনা। তো সেখান থেকে অনেক প্রশ্ন তারা করেছেন। তো তার মধ্যে আপনার কাছ থেকে একজন জানতে চেয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ায় কতদিন পরে করোনা টিকা গ্রহণ করা যাবে এবং রক্ত স্বল্পতার সাথে টিকা নেওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়ে একটু আপনি জানাবেন। একটি হচ্ছে যে একজন পজিটিভ হলেন, তারপরে তিনি ভ্যাকসিন কবে নিতে পারবেন। পজিটিভ হওয়ার পরে তিনি যখন নেগেটিভ হলেন, এই নেগেটিভ হওয়ার 4 সপ্তাহ অর্থাৎ 28 দিন পরে উনি টিকা গ্রহণ করবেন, করা উচিত তার। কেননা উনি যখন আক্রান্ত হলেন ওনার শরীরেতে এমনিতেই অ্যান্টিবডি ফর্মেশন হয়ে গেছে, কাজেই সেই সময়টা তার টিকা নেওয়ার প্রয়োজন নাই, বরং এর পরে নিলে তার এফেক্টটা আরও ভালো হবে। হ্যাঁ, এটি হচ্ছে এক কথা। রক্ত স্বল্পতার সঙ্গে টিকা নেওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এখন বলা হচ্ছে যে রক্ত স্বল্পতার সঙ্গে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তিনি যদি এই রক্ত স্বল্পতার কারণে অ্যাক্টিভলি, মানে অর্থাৎ এখন যেমন শুধু রক্ত স্বল্পতার জন্যই না, যে কোনো অসুখে যদি অ্যাকিউটনেস থাকে, অর্থাৎ এখন আপনি আক্রান্ত, আপনি হাঁপানিতে, এখন আপনি হাঁপানির রোগী, কিন্তু এখন আপনার কোনো তেমন অসুবিধা হচ্ছে না, আপনার পুরা গায়ে ইচিং হয় অর্থাৎ অ্যালার্জি আছে, এখন আপনি কন্ট্রোলড, আপনার ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলড, আপনি টিকা নিতে পারবেন। এখন রক্ত স্বল্পতার পরিমাণ যদি এমন হয় যে আপনি অত্যন্ত উইকনেসে ভুগছেন, কোনো এটার মানে এফেক্টটা এত খারাপ অবস্থায় যে আপনি উঠে দাঁড়াতে পারছেন না, সেই সময়টা টিকা অ্যাভয়েড করতে বলা হয়েছে। আমাদের বগুড়া গ্রুপের থেকে আমি আরেকজন সদস্যের প্রশ্নটি আপনার কাছে করছি, সেটা হচ্ছে যে এখন জানেন যে সবার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছে, কোন টিকাটি আসলে ভালো, কোন টিকা দেওয়া যাবে, কোন টিকা দেওয়া যাবে না। যেখানে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা আরও বেশি, বাচ্চারা আরও বেশি মনে করছে, যেহেতু এখন আপনার টিকার বয়স কমিয়ে এসেছে, সেহেতু সেক্ষেত্রে একজন টিনেজারের প্রশ্ন হচ্ছে কোন ভ্যাকসিনটা আসলে এগুলোর সবগুলোর মধ্যে ভালো বলে তাদেরকে সাজেস্ট করবেন। এটা কোনো এটা না, এটা খুব আসলে এই টিকা নিয়ে কিংবা করোনা নিয়ে একেবারে নতুন জিনিস, তো মানুষের অনেক আগ্রহ, আবার অনেক শঙ্কা, আবার মানে বিভিন্ন ধরনের যে সামাজিক মাধ্যমগুলোতে যে মানে প্রচারণা, আবার অপপ্রচার, সব কিছু মিলে সকলেই মানে একটা হেজিটেশনের মধ্যে থাকেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমি এক কথায় বলবো যে সব টিকাই ভালো। কারণটি কি? কারণটি কি হচ্ছে যে একটি টিকা যখন বাজারজাত করবেন, যারাই করুক, এটি কিন্তু ওয়ার্ল্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটি আছে তাদের অবশ্যই ছাড় থাকতে হবে, ওনারা তো এমনি এমনি ছাড় দেবেন না, তাই না? অবশ্যই। আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে রিকগনাইজ, স্বীকৃতি দিচ্ছে কিনা, তারা কি দেশের টিকার স্বীকৃতি দেবেন বলে আপনি মনে করেন? অবশ্যই না। তাহলে আবার কিছু কিছু ব্যাপার আছে যে আমি মনে করি যে টিকাগুলো বাংলাদেশ সরকার এনেছেন, এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সকলে মিলে যে জিনিসটি করতে পেরেছেন, যে পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো কিন্তু টিকার ব্যাপারে আমরা যতটুকু এগিয়েছি তারা এগোতে পারেন নাই। প্লাস এই যে অনেকে বলেন যে ফাইজার, অনেকে বলেন মডার্না, কেউ অ্যাস্ট্রাজেনিকা, কেউ বলছেন ইন্ডিয়ান, কেউ বলছেন উমুক। আসলে অ্যাস্ট্রাজেনিকা তো অক্সফোর্ড ইউকের, এটি ম্যানুফ্যাকচারিং করছেন সেরাম ইনস্টিটিউট। এখন যে টিকাটি আবার এসেছে সেটা জাপান থেকে ম্যানুফ্যাকচার করা। টিকার মান সবগুলোরই ভালো অবশ্যই, এবং তাদের একটা
যোগ্যতা আছে বলেই কিন্তু তারা ছাড়পত্র পেয়েছে বাজারজাতের। এবং আমার মনে হয় যে এই সমস্ত ভ্রান্ত ধারণা থাকা ঠিক না, কারণ এটি অনেক রিসার্চের পরেই এরা আসতে পারে মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো টিকাই খারাপ না, তবে প্রত্যেকেরই কিছু না কিছু ব্যাপার থাকে যেটা আরও রিসার্চের মাধ্যমে আসবে। আমরা কিন্তু AEFI বলে একটি ব্যাপার আছে টিকা, যে কোনো টিকায়, ওই শিশুদের যে টিকা দেয় AEFI হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন, অর্থাৎ টিকা পরবর্তী যে বিরূপ প্রতিক্রিয়া। এটি কিন্তু আমরা আমাদের এখানে যে 2, 3, 4টা টিকা ব্যবহার করেছি, কোনো টিকাতে আমরা এটা রিপোর্ট পাই নাই। তার মানে প্রতিটি টিকাই আমাদের বিরূপ প্রতিক্রিয়াহীন বলতে গেলে। আর এফেক্টের ব্যাপারটা এখনও যে একটু রিসার্চের ব্যাপার, সব এখনও কিন্তু ওয়ার্ল্ডে রিসার্চ হচ্ছে যে কোনটা 70%, কোনটা 90%, কোনটা 92%। হ্যাঁ, তো এটা কিন্তু প্রত্যেকটা টিকায় কিছু ফেলিওর রেট থাকবেই, এটা প্রত্যেকটা জায়গাতেই থাকে। আপনি যে বাচ্চাদের আমরা টিকা দিই ডিপথেরিয়া, BCG বিভিন্ন কারণে, এগুলারও কিন্তু 15%, 10%, 20% এটার ফেলিওর রেট থাকবে। এইটা কিন্তু। আর বিরূপ প্রতিক্রিয়ার কথা যেটা আপনারা বলছেন, লাখে যদি একজনের বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে কি আপনি টিকা বন্ধ করে দেবেন? যে কোনো ওষুধেই দেখুন, আপনি নেটে সার্চ দেন, দেখবেন যে ওখানে সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। তার মানে আপনার শরীরের প্রত্যেকের শরীরেরটা একরকম না। সালফার রিয়াকশন বলে একটা কথা আছে, আপনারা শুনেছেন। কোট্রাইমক্সাজোল নামে একটা আমরা আগে খেতাম, এখন কিন্তু খুব কম। ওটা খেলে অনেকের মুখ টুক ফুলে যায়। তো এটা যদি লাখে একজনের হয়, আপনি কি ওষুধটা বন্ধ করে দিবেন? তো এরকম বিরূপ প্রতিক্রিয়া থাকতেই পারে, লাখে একজনের ঘটতেই পারে। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি ছড়াচ্ছে, এক একজন এক এক কথা বলছে, এই কথাগুলো দেখে হয়তো বা বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে। সেটাই, কারণ আমাদের বাবা মারা যতটুকু ফেসবুক ইউজ না করেন, বাচ্চারাই তো বেশি করে। কিন্তু করোনা আসার পর থেকে এখন বাবা মারাও সব সময় সচল, তারা কিন্তু এখন ফেসবুকে সব সময় সচল। না, সবার কাছে এটাই যে সামাজিক মাধ্যমে যে কোনো আপনার পোস্ট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা যে মানে অথেন্টিক যে জায়গাটা, সেই জায়গার আপনারা নিউজ নেওয়ার চেষ্টা করেন। প্রয়োজন হলে আমাদের হটলাইন আছে, কিংবা আপনাদের মতো অনলাইনে যারা আছে তাদের মাধ্যমে আমাদের কাছে জেনে নিয়ে এই তথ্যটি আপনারা জানান। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা আমাদের যে নির্দেশনা দিচ্ছে, কিছুদিন আগে নির্দেশনা ছিল যে গর্ভবতী এবং ইয়েদের কি বলে, যারা দুগ্ধ দান করেন বাচ্চাদের, তাদের টিকা নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এই কিছুদিন আগে আবার নিশ্চয়ই এগুলোর উপর যখন রিসার্চ হচ্ছে, সেই রিসার্চের রেজাল্টটা আসতেছে, আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা আবার বলে দিচ্ছি, এখন কিন্তু তারাও টিকা নিতে পারছেন। তো এটি তো আসলে চেঞ্জ হবেই, কারণ একেবারে নতুন জিনিস, নতুনভাবে এটার পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষার পরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় যা জানিয়ে দেবে, আমরা সেটি আমাদের আপনাদের মাধ্যমে, এরকম যদি আরও বেশি হয়, সবার মাধ্যমে জনসাধারণ জানতে পারবে। আমার মনে হয় সামাজিক মাধ্যমে যে ভুল তথ্য প্রচার করা হয়, কিংবা কিছু কি বলে ওইটাকে গুজব রটানো হয়, এইটি থেকে আপনারা এইখান থেকে এত ভয় পাওয়ার প্রয়োজন নেই। একটু অন্য বিষয়ে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি খুব রিসেন্ট একটি তথ্য জেনেছি, সেটা হচ্ছে আপনার সুন্নতে খাতনা করার বিষয়ে। আমি যতটুকু জেনেছি, আপনি এখন পর্যন্ত প্রায় 17,000 সুন্নতে খাতনা করেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে, এবং এটার যদি জার্নিটা একটু যদি বলতে। না, 17,000 এখনো হয় নাই, 17,000-এর কাছাকাছি। এইটি আমি যখন প্রথম মোহাম্মদ আলী হসপিটাল বগুড়া একটি প্রজেক্ট আমি জয়েন করি, সেটি হচ্ছে যে 100 শয্যা বৈশিষ্ট্য মোহাম্মদ আলী হসপিটালকে 250 শয্যা বৈশিষ্ট্য বগুড়া মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হসপিটালের রূপান্তর, একটি প্রকল্প ছিল। আমরা অনেক ইয়াং ছেলে জয়েন করলাম এখানে, এবং সেই সময় আমি দেখতাম যে, প্রথমে আমি দেখলাম যে কিছু বাচ্চা আসে যারা হাজামের কাছ থেকে করে নিয়ে আসে, ব্লিডিং হচ্ছে, কিংবা ইনকমপ্লিট সার্কামসিশন, এই সুন্নত যেটাকে ইংলিশে সার্কামসিশন বলে, সার্কামসিশন করে আনছে।
তখন আমি চিন্তা করলাম যে একটা প্রচার করে দেই যে আমার এখানে আসলে আমি বিনা পয়সায় ইয়ে করাই দেব, মানে হ্যাঁ সায়েন্টিফিক ওয়েতে এখানে সার্কামসিশন করাই দেব আমি। তো কিছুদিনের মধ্যে দেখি আমার প্রতিদিন প্রায় 6টা-7টা করে সার্কামসিশন। এটা 1998 সালের কথা বলছি আমি, এবং হ্যাঁ 23 বছর আগে 1998 সাল থেকে আমি এটা আরম্ভ করি, এবং এমনও দিন গেছে যে দিনে আমি 9 থেকে 10টা সার্কামসিশন করেছি। বিশেষ করে স্কুল যখন ছুটি থাকে তখন এই চাপটা বাড়ে। তারপরে মোহাম্মদ আলী হসপিটাল থেকে যখন আমি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসলাম, তখনও এই যে আমার কিন্তু কোনো সাইনবোর্ড নাই এটার। এবার আমি যে চিকিৎসক প্র্যাকটিস করি, আমার কোথাও কোনো সাইনবোর্ড পাবেন না, সাইনবোর্ড নাই। আমার সাইনবোর্ড কিন্তু মানুষের মুখে মুখে। হ্যাঁ, তো এখনো করি এরকম, প্রায় 16,000, 750-800 মতো হয়ে গেছে। এটা তো রেজিস্টার করা থাকে, মোহাম্মদ আলীতে তো রেজিস্টার করাই ছিল। এখন বিভিন্ন ক্লিনিকে কিংবা যেখানেই করি না করো এটা রেজিস্টার থাকে। তো আরেকটি মজার ঘটনা বলি, সেটি হচ্ছে যে কিছুদিন আগে আমি 2 মাসের একটি বাচ্চা, ওর ফিমোসিস বলে, মানে পেশাব আটকে গেছে, 2 মাসের বাচ্চা। তো ওকে অজ্ঞান করে আমাকে এটা করতে হলো। এরপর যখন আমি ছুটি লিখছি, সেই সময় বাচ্চাটার বাবা এসে বললো, স্যার 98 সালে আপনি আমার মুসলমানিও আপনি করেছেন স্যার। হ্যাঁ, মানে এটি মানে 2 বংশের ইয়েকে, মানে পিতা এবং পুত্র দুইজনই আমার হাতে করা। এই তথ্যটা জানাতে আমাদের আরো একটা ভালো সংবাদ পেলাম। এখনকার দাদিদের মাঝে, মানে এখনকার যুগের ছেলে মেয়েদের ছেলেরা, দাদিদের মাঝে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে তারা এখনো বাচ্চাদেরকে ছোটবেলায় সুন্নতে খাতনা করতে দিতে চায় না। তারা বলে যে বাচ্চাটা একটু বড় হোক তারপর করা হোক। আসলে কিন্তু বিদেশে শোনা গেছে যে সেখানে জন্মের পরই করে দেওয়া হয়। বাচ্চারা কি এখন এই ছোটবেলায় থাকতেই করছে, জন্মের পর করছে, এরকম কি এখন সংখ্যাটা কেমন? না, বাংলাদেশে এখনো এরকম মানে জন্মের পরেই করে দেয় এরকম সংখ্যা নাই বললেই চলে, নাই বললেই চলে। তবে জন্মের দিন থেকেও করা যায়, এটা কোনো আসলে ব্যাপার না। বরং পরবর্তীতে করাটা আসলে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলে সেটি হচ্ছে যে সার্কামসিশন আন্ডার জিএ, অর্থাৎ জেনারেল অ্যানাস্থেসিয়া। আমাদের পরীক্ষায় যদি আমি বলি যে না লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমি করব, এটাই আমার জন্য পাস করার জন্য এটা বিরাট বড় একটা বাধা হবে এই কথাটি। কারণ কিন্তু আমাদের যারা পিতামাতা আছেন, অভিভাবক, তারা অজ্ঞান করাটাকে বিরাট বড় একটা হুমকি মনে করেন। আসলে অজ্ঞান করে করাটাই কিন্তু সায়েন্টিফিক, এবং অজ্ঞান করে করলে বাচ্চাটা মানসিকভাবে অনেক সাউন্ড থাকে, ভয় থাকে না তার। হ্যাঁ, কিন্তু আমাদের অভিভাবকদের কারণে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেসিয়া, মানে ওই জায়গাটা অবশ করে আমাদেরকে করতে হয়। হ্যাঁ, এটি আমরা করতে বাধ্য হই। পিতামাতা কখনোই চায় না যে তার ছেলেকে আমরা অজ্ঞান করে করি। এই কারণেই কিন্তু আমরা ওই জায়গাটুকু লোকাল অবশ করে আমরা করতে বাধ্য হই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাকে বলবো, আপনার যদি করোনা বিষয়ে দর্শকদের কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। করোনার বিষয়ে সবসময় বলা হচ্ছে সচেতন আমাদের হতেই হবে। আমাদেরকে আমরা এখন আমাদের সবচেয়ে বড় উপায় হচ্ছে হার্ড ইমিউনিটি গড়ে তোলা, এবং এখানে ভ্যাকসিন নেওয়ার কোনো বিকল্প নেই। আমরা যদি শতভাগ ভ্যাকসিনেশন কনফার্ম করতে পারি, তবে আমরা অবশ্যই আমার পূর্বের যে অবস্থায় আমরা থাকতাম, অর্থাৎ মাস্কবিহীন অবস্থা, সেই জায়গাটায় যদি আমরা ফেরত যেতে চাই, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি গড়ে তুলতে হবে, ভ্যাকসিনেটেড হতে হবে। এবং এখন ভ্যাকসিনেশন নেওয়ার পরে এখন কিন্তু আমরা সেই অবস্থানে যে বিধিনিষেধ ছাড়া আমরা চলবো, এখনও আমাদের মেনে চলতে হবে। আরেকটি কথা হচ্ছে যে সচেতন আমরা হই। আমরা জানি যে কোমরবিড জিনিসগুলো কি, বারবার প্রচার করা হয়। যিনি ডায়াবেটিসে আক্রান্ত, যিনি হাইপার টেনশনে আক্রান্ত, যিনি ক্যান্সারের রোগী, যিনি অনেক দিন টিবির ওষুধ খান, যিনি স্টেরয়েড টাইপের কোনো ওষুধ গ্রহণ করেন, অর্থাৎ তাদের শরীরের ইমিউনিটিটা কমে যায়, তারা এটা যদি আক্রান্ত হন তাহলে তাদের মৃত্যু ঝুঁকি খুব বেশি। এই মানুষগুলোকে যেন আমরা একটু
মানে ভালোভাবে রাখতে পারি। এই জন্য, কারণ অনেক ইয়াং মানুষের চিন্তা করেন আমার হলে কি হবে। তো আপনার হলে যে আপনার পরিবারের সদস্য, আপনার বাবা মা যদি এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার একটু কমতি থাকে, তারা যে মৃত্যু মুখে পতিত হবেন, এইটার কি কখনো চিন্তা করেন আপনারা? এই জিনিসটা সচেতন করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই রকম অবস্থাতেও স্বল্প বরাদ্দ নিয়ে আমার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যে কাজগুলো করতে পেরেছি, আমার আশেপাশের মানুষ, সমাজসেবী, বিশেষ করে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ফাউন্ডেশন সহ আমাকে গাড়ি দিয়ে সহায়তা করেছেন এই যে নমুনা সংগ্রহের জন্য মঞ্জুরুল আলম মোহন সহ আরও যারা সহযোগিতা করেছেন। আমরা আমার যে হেড অ্যাসিস্ট্যান্ট, আমার MTPI যিনি টিকার কাজ করেন, যারা টিকার সংগ্রহ করেন, তারা সহ আমার যে উইংরা আছে এবং আমার আশেপাশের যারা আমার শক্তি, আমি তাদের আরও সহযোগিতা চাই। আমি দোয়া চাই সকলের কাছে। যে আমি নিজেও কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলাম এবং এক সময় মনে হয়েছিল যে হয়তো মৃত্যুর কাছাকাছি আমি, কিন্তু সেখান থেকেও আমি ফিরে এসেছি। আমি মনে করি যে আমার এটি এক্সটেনশন লাইফ, এবং এই লাইফে আমি মানুষকে আরও যদি কিছু দিতে পারি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, এবং আপনাদের দোয়ায় আমি যদি শেষ দিন, আপনাদের দোয়ার জন্য শেষ দিন পর্যন্ত, আমার মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমি মানুষের মাঝখানে থাকতে পারি এবং ভালোবাসা নিয়ে থাকতে পারি। দর্শক, আজ বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি আপনাদের সামনে হাজির হব আবার কোনো নতুন অতিথি নিয়ে, নতুন অনেক জানা অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। খুদা হাফেজ।